নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন আমরা জানি প্রত্যেকেই যে কোনো না কোনো একটা রোগ ব্যাধি নিয়ে আলোচনা চলে, সেটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলে। আসলে যদি বলি, বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটি বিষয়ের দিকে সতর্ক থাকা, নজর থাকা আমাদের খুব দরকার। সঠিক সময় সঠিক একটা কিছু ডায়াগনোসিসের মাধ্যমে যদি আমাদের সেই রোগটা ধরা পড়ে, তাহলে সময়ের মধ্যে মানুষ সেরে উঠতে পারেন, সেই সম্ভাবনাটা অনেকটা বেশি। কিন্তু এটাই যদি কোনো ডিলে প্রসেস হয়, দেখা যায় কোনো কোনো রোগ এমন জায়গা পর্যন্ত গড়ায় যে মানুষের প্রাণহানি তো হতেই পারে, তার সাথে সাথেও কিন্তু এমন কিছু কমপ্লিকেশনস হতে পারে যেটা নিয়ে হয়তো সারা জীবন মানুষ নিজের পুরো এই মানব যে জীবন, এটাকেই একটা বোঝা ভেবে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। এইরকমই তার একটা মনের পরিস্থিতি চলে আসে। আজকে আমরা একটা বিষয় রেখেছি, অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিসটা কতখানি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যদি বহুদিন থেকে কোনো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে তারা কিন্তু জানেন। এবং আজকে এই সময় বিভিন্ন মানুষ বিভিন্ন গবেষণামূলক দিক থেকে বা বিভিন্ন স্টাডির মাধ্যমে তারা জেনে গেছেন ডায়াবেটিসের কত ক্ষতিকারক দিক হতে পারে। আমরা প্রত্যেকেই এটা জানি। আজকের যে বিষয়টা থাকছে, ডায়াবেটিস কারণে যে রেজাল্ট হিসেবে দেখা যাচ্ছে যে অনেকের পায়ে ঘা হয়ে যাচ্ছে। এইটা কি হচ্ছে, কেন হচ্ছে, প্রতিকার কি সম্ভব? কারণ আলসারটাও কিন্তু কোনো একটা কম কিছু নয়, বরং এটাও একটা ভয়ঙ্কর দিক। তাই একদিকে ডায়াবেটিস, একদিকে আলসার, দুটো নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিককে থাকছি ডায়াবেটিক ফুট আলসার, এই নিয়ে এগোবো আমাদের এই এপিসোডে। যিনি বিশদে এই বিষয়ে আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর পি.কে. নিমানি, সিনিয়র কনসালটেন্ট সার্জন। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। প্রত্যেকটা বিষয় ডক্টর যদি বলি ভাগ ভাগ করে, এক্ষেত্রে আমরা একটা বলছি আলসার, একটা বলছি ডায়াবেটিস, কিন্তু আজকে আমাদের টপিক রয়েছে ডায়াবেটিক ফুট আলসার, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ডায়াবেটিসটা আমরা অলমোস্ট বিভিন্ন আলোচনায় আমরা শুনে থাকি, বাট ডায়াবেটিক ফুট আলসার আমরা কাকে বলছি? ডায়াবেটিস যেটা রয়েছে, ডায়াবেটিস ইটসেলফ ইজ নট ডেঞ্জারাস, এইটু প্রথমেই বলে দিই। ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে তাহলে ডায়াবেটিস কিন্তু ইটস নট আ ডিজিজ, ইটস জাস্ট অ্যাবারেশন অফ দ্য সিস্টেম। কিন্তু ডায়াবেটিস যদি আনকন্ট্রোলড থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম ব্যাধি তৈরি করতে পারে। আমরা শুনেছি ডায়াবেটিসের জন্য কিডনি ফেলিয়ার হতে পারে, সিকেডি হতে পারে, ডায়াবেটিসের জন্য সাইলেন্ট হার্ট অ্যাটাক্স হতে পারে, ডায়াবেটিসের জন্য ব্রেনে কিন্তু থ্রম্বোসিস হতে পারে, ডায়াবেটিসের জন্য বিভিন্ন রকম রোগগুলো হতে পারে। তার মধ্যে একটা রয়েছে ফুট আলসার্স। ডায়াবেটিসের যেটা তার কারণটা কি? ডায়াবেটিক পেশেন্ট যারা থাকেন তাদের বিভিন্ন রকম যে শিরাগুলো আমাদের আছে, ধমনীগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু কোলেস্টেরল ডিপোজিটস হয়, তার লুমেনটাকে ন্যারো করে দেয়। তার ফলে ব্লাড সাপ্লাইটা ব্যাধিত হয়। তার ফলে যখন ব্লাড সাপ্লাইটা ব্যাধিত হয় তখন কি হবে? হার্ট থেকে রক্ত বেরোচ্ছে, পেরিফেরিতে যাচ্ছে, তো যেখানে যত দূরে যাচ্ছে তত ধমনীগুলো আস্তে আস্তে সরু হতে হতে যাচ্ছে। তো যখন ওই পায়ে পৌঁছচ্ছে তখন একদম সরু হয়ে যাচ্ছে। তার মানে যদি ব্লাড সার্কুলেশন যদি ব্যাধিত হয় তাহলে কিন্তু সবার আগে যেটা একদম এন্ড পয়েন্ট আছে সেটা অ্যাফেক্টেড হবে। তো সেই জন্যেই পায়ের যে ভেসেলসগুলো আছে সেগুলো কিন্তু ব্লকড হতে পারে। তার জন্যে ওখানে যদি সার্কুলেশন যদি কমে যায় তাহলে কিন্তু সেই টিস্যুগুলো আস্তে আস্তে ডেড হতে থাকে আর আলসার্সগুলো তৈরি হয়। তো প্রথম জিনিস হচ্ছে ভাস্কুলার কারণ। আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য যেটা একটা অন্য জিনিস যেটা হয় সেটাকে আমরা বলি নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তার ফলে কি হয়? আমাদের সেন্সেশনসগুলো কমে যায়। বিভিন্ন জায়গায় আমাদের সেন্সেশন, ধরুন আমার একটা কাঁটা ফুটেছি, আমি একটু বুঝতে পারছি, আমি সঙ্গে সঙ্গে কাঁটাটাকে বার করে দিলাম, কিন্তু কাঁটা ফুটলো আমি বুঝতেই পারলাম না, তাহলে কাঁটাটা তো ভেতরেই থেকে গেল। তার জন্য ইনফেকশন হবে, তার জন্য অনেক কিছু সমস্যাগুলো হবে, সেগুলো কিন্তু আমি বুঝতেই পারলাম না যতক্ষণ না একটা আমার পাড়া প্রতিবেশী বা ফ্যামিলি মেম্বার বললো, এই দেখ তোর হাতে কি হয়েছে, ততক্ষণ আমি কিছু বুঝতে পারলাম না।
একই জিনিস ডায়াবেটিক পেশেন্টগুলোর হয়, যে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্যে তাদের সেন্সেশনটা কমে যায়। সেই জন্য আমরা হার্টের ব্যাপারে দেখি যে ডায়াবেটিস পেশেন্টগুলোতে একটা সাইলেন্ট হার্ট অ্যাটাকসগুলো হয়, তার ইসিজিতে দেখাচ্ছে হার্ট অ্যাটাকের পিকচার, অথচ সে তার কোনো চেস্ট পেন হলোই না, কারণ তার পেন সেন্সেশনটাই কমে গেছে। আচ্ছা, একই জিনিস পায়ে হয়, তার জন্য সেন্সেশনটা হয় না, তার ফলে পায়ে কোনো ইনজুরি হলে সে বুঝতে পারে না, তার যখন বুঝতে পারে তখন পর্যন্ত কিন্তু রোগটা অনেকটাই বেড়ে গেছে। তো সেই জন্যে ডায়াবেটিস ইম্পর্টেন্ট আমাদের কাছে। ও আলসার তো অন্যান্য কারণে হতে পারে, কাঁটা তো আমার পায়ে ফুটতে পারে, গ্লাস দিয়ে কেটে যেতে পারে, আমি রাস্তায় হাঁটছি তখন আমার কিন্তু কোনো ইনজুরি হতে পারে, কিন্তু তখন তো আমরা চিন্তা করি না। কিন্তু ডায়াবেটিক পেশেন্টে চিন্তা করি, তার কারণ হচ্ছে সে বুঝতে পারে না, তার ডিজিজটা অনেক এগিয়ে যাওয়ার পরে তখন সে বুঝতে পারে। মানে হয়তো কোথাও কেটে গেছে, আলসার হয়েছে, সে বুঝতে পারলো না হঠাৎ করে। তো সেই জন্য ডায়াবেটিসের ব্যাপারে, ডায়াবেটিক ফুট আলসার্সের ব্যাপারে আমরা কনসার্ন। তার কারণ হচ্ছে একটা ভাস্কুলার কারণ, একটা নিউরোলজিক্যাল কারণ, দুটো কারণেই এই ফুট আলসার্সগুলো কিন্তু অনেক দেরি করে ধরা পড়ে। আচ্ছা, তো সেটা একটা কারণ, সেই জন্য আমরা কনসার্ন। আমরা জানি যে পৃথিবীতে আমরা, ইন্ডিয়া ইজ এ ডায়াবেটিক ক্যাপিটাল। আজকে ভারতবর্ষে প্রায় 5 কোটি লোক ডায়াবেটিক, তার মানে ডায়াবেটিকের কমপ্লিকেশনও আমাদের দেশেই ম্যাক্সিমাম হবে। ঠিক। তো সেই জন্য আমাদের কাছে এই জিনিসটা জানা দরকার যে ডায়াবেটিকের এই কমপ্লিকেশনগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। তো সেই জন্যই ডায়াবেটিস ফুট আলসার, যেমন আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য চিন্তা করছি, ডায়াবেটিক অকুলার ডিজিজের জন্য চিন্তা করছি, ডায়াবেটিক হার্ট ডিজিজের জন্য চিন্তা করছি, সেইভাবে আমাদের ডায়াবেটিক ফুটের ব্যাপারেও চিন্তা করতে হবে। লোকে অনেক মেকআপ টেকআপ করে ফেস্টের ব্যাপারে চিন্তা করে, কিন্তু কেউ পায়ের দিকে তাকায় না যে পায়ে কি হচ্ছে, ঠিক কি না? তো সেই জন্য পায়ের দিকে তাকানোটাও দরকার আছে। তো সেটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের প্রত্যেকটা অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ কতখানি গুরুত্ব রাখে। তো সচেতনতা নিতে গেলে প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের সচেতন হওয়াটা প্রয়োজন। কোথাও এতটুকু কিছু হয়েছে মানে ফেলে রাখা নয়, সঙ্গে সঙ্গে সেদিকে সতর্ক হতে হবে, সচেতনতা নিয়ে যে আমার কোনো একটা প্রবলেম হয়েছে, কোন সময় আমরা ডক্টরের কাছে যাব, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর ডক্টর, যদি বলি ডায়াবেটিসের কথা, আমরা জানি যে ডায়াবেটিস কত রকম কমপ্লিকেশনস ক্রিয়েট করতে পারে। আর এই যে ডায়াবেটিক ফুট আলসার, এটা থেকে সাধারণত কি কি কমপ্লিকেশনস হতে পারে? প্রথমে তো আমরা জানি কি কি কারণে হতে পারে সেটা জানা দরকার, তখন তো আমরা প্রিভেন্টিভ অ্যাকশনগুলো নিতে পারবো। তো ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট একটা রাস্তায় হাঁটছে, খালি পায়ে হাঁটছে, বেসিক্যালি চাষিরা মাঠের মধ্যে কাজ করে, পায়ে কাটা ফুটে গেল। অনেকবার পায়ের মধ্যে তলার দিকে দেখবেন সোল ফুটে ক্র্যাকসগুলো ডেভেলপ করে যায়। অনেকবার নখখুনি হয়েছে, অনেকবার কড়া হয়েছে, আঙুলগুলো মাঝখানে হাজা হয়েছে। সো এই সব কারণগুলো যেখান থেকে ইনফেকশন কিন্তু এন্ট্রি নেয়। তো সেই জন্য এই সবগুলোর ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। ধরুন একটা কাঁটা ফুটেছে বা একটা পিরেক ফুটেছে, রাস্তায় হাঁটছে, একটা পিরেক ফুটেছে। পিরেক ফুটলে একটা অন্য ব্যাপার, পিরেক ফুটলে আপনি একটা টেনে পিরেকটাকে বার করে দিতে পারেন, কাঁটা একটা সলিড জিনিস। কিন্তু একটা কাঁটা ফুটলে কাঁটাটা আপনি বার করতে গেলে কাঁটাটা ভেঙে গেল, অর্ধেক কাঁটাটা ভেতরে থেকে গেল, অর্ধেকটা বাইরে চলে গেল। কাঁটা তো এরকমই জিনিস। আর একটা অর্গানিক মেটেরিয়াল যখন থাকে তখন ইট ইমবাইবস ফ্লুইড ফ্রম দি টিস্যুস, আরও ফুলে যায়, ফুলে গিয়ে আরও টাইটলি ওখানে স্নাগলি ফিটেড ওখানে থেকে যায়, তারপরে আরও বার করা যায় না। তো এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কাঁটা ফুটলো বা একটা নখখনি হলো বা একটা মানে ধরুন হাজা হলো আঙুলগুলোর মাঝখানে, বা হয়তো এখন তো কাওয়াড় নিয়ে যাচ্ছে, সবগুলো খালি পায়ে হাঁটছে, তাদের পায়ে কত লোকের পায়ে কত আলসার হচ্ছে তার কোনো ঠিক নেই। তো বিশেষ করে যারা ডায়াবেটিক লোকগুলো পুজো করতে অবশ্যই যাবেন, মন্দিরে অবশ্যই যাবেন, কিন্তু যদি আপনি ডায়াবেটিক থাকেন তাহলে দয়া করে খালি পায়ে হাঁটবেন না, কারণ খালি পায়ে হাঁটলে আপনার পায়ে যদি কোনো ইনজুরি হয় সেই ইনজুরি কিন্তু বিরাট আকার নিতে পারে। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডক্টর, এই প্রসঙ্গে তো অবশ্যই একটা অন্য প্রসঙ্গ হলেও সবার আগে গুরুত্বপূর্ণ মানুষের শরীর। আগে বুঝতে হবে যে নিয়ম নিষ্ঠা ভক্তি এটা একটা আছেই, কিন্তু সব থেকে আগে বুঝতে হবে যে আপনার শরীর পারমিট করছে, তো শরীরে কোনো প্রবলেম হতে পারে না। তো এই ব্যাপারে বোধহয় অনেক বেশি সচেতন হওয়া দরকার। সেটা যদি না করে ডক্টর, তাহলে দেখা গেল এমন কন্ডিশন ক্রিয়েট হলো নিজের শরীরের সাথে সাথে আগামী দিনেও আপনার হয়তো এরকম উৎসব অনুষ্ঠান রয়েছে, আপনি পুজো দিতে চাইছেন কিন্তু সেটাই আর পারছেন না, সেই করার মতো সিচুয়েশনই নেই।
একদম এই একদম কারণে আগে সতর্ক হওয়া দরকার। একদম একদম সেটা বুঝতে হবে যে আপনার নিজের শরীরের কন্ডিশনটা কি, আপনার পক্ষে এটা সুটেবল কিনা। সবার জন্য সুটেবল হতে পারে কিন্তু আপনার জন্য সুটেবল নয়। তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ডায়াবেটিস আছে, আপনার যদি সামান্য একটু যদি কিছু হয় তাহলে কিন্তু ইনফেকশনের পরিমাণটা কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ে। তো ইনফেকশন যদি হয়, ডায়াবেটিস যেরকম হয়, প্রথমের দিকে একটা সামান্য একটু ছোট ইনফেকশন হলো, তারপরে সেটাই একটু বেড়ে গিয়ে একটা আলসারেশন হলো, তারপর দেখা গেল ওটা ডিপ হলো, ডিপ হয়ে গেলে মাসেলসগুলো পর্যন্ত চলে গেল, তারপর দেখা গেল হার্টটাকে ইনভলভ করে নিল, তারপরে একটা অ্যাম্পুটেশনে চলে গেল। মানে সারা পৃথিবীতে দেখা গেছে ডায়াবেটিক পপুলেশনের মধ্যে অলমোস্ট 20% অফ দি ডায়াবেটিক পেশেন্টস তারা কিন্তু কোনো না কোনো অস্ত্রোপচারের সম্মুখীন হন নিজের লাইফ টাইমে, মানে পায়ের জন্য। তার কারণ কি এটাই যে আগে থেকে বুঝতে পারে না, আগে থেকে বুঝতে পারে না, অনেক আর অ্যাডভান্স যখন স্টেজে বুঝতে চলে পারে গেছে। তখন জিনিসটা এগিয়ে গেছে, অনেকটা আচ্ছা। বেড়ে গেছে। আর শুধু তাই না, যাদের ডায়াবেটিক আলসার্সগুলো হয় তার মধ্যে দেখা গেছে অলমোস্ট 34% পিপল আন্ডারগো সাম কাইন্ড অফ মাইনর অর মেজর অ্যাম্পুটেশন। যে একটা আঙুল বাদ গেল বা পা বাদ গেল, কি বাদ গেল সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু অলমোস্ট 30% অফ দি পেশেন্টস with diabetic ulcers undergo some kind of amputation. এটা খুব একটা দুঃখজনক সেটা ব্যাপার। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো একদম। সেই জন্য ওই পরিস্থিতি যেন না আসে তার জন্য আমাদের খুব সচেতন হতে হবে। মানে অ্যাম্পুটেশন মানে তার নর্মাল লাইফটা নর্মাল বলা যাচ্ছে না, না, নর্মালি হয়তো আঙ্গুলগুলো বাদ গেলে নর্মাল লাইফে খুব একটা তফাৎ হয় না, কিন্তু যদি বিলোনি অ্যাম্পুটেশন যদি হয় তাহলে তো কিন্তু একটা আর্টিফিশিয়াল লিম্ব নিয়ে চলা, তাতে ডেফিনেটলি একটা লাইফের মধ্যে একটা হার্ডলস সৃষ্টি হলো আর লাইফটা কম্প্রোমাইজ হলো। কিন্তু একটা আঙুলগুলো বাদ গেলে খুব একটা ফাংশনালি কোনো অসুবিধা হয় না। মানে মেবি কি বলবো, কসমেটিক্যালি একটা ইফেক্ট হতে পারে, বাট ফাংশনালি খুব একটা ইফেক্ট হয় না। কিন্তু অনেকেরই একটা আঙুল কেটে বাদ দেওয়া হলো, দুটো আঙুল কেটে বাদ দেওয়া হলো, বা মিড টার্সাল অ্যাম্পুটেশন হলো, কতটা স্প্রেড করছে তার উপর ডিপেন্ড করছে যে কতটা অ্যাম্পুটেশনটা। একেবারেই। আচ্ছা ডক্টর, এই যে আমরা বলছি কোনোটা একটা আলসার বলছি, নর্মাল আলসার, আর কোনোটা বলছি ডায়াবেটিক ফুট আলসার, এই দুটোকে বেসিক্যালি আলাদা কি করে করবে? অ্যাকচুয়ালি আলসারটা কি, আমরা যেমন স্কিন আছে, তো আমাদের স্কিনের মধ্যে একটা কন্টিনিউটি আছে। দের এনি ব্রিচ ইন দি কন্টিনিউটি অফ দি স্কিন ইজ কল্ড অ্যান আলসার। মানে স্কিনের মধ্যে যে কোনো একটা ভাঙন ধরলো সেটাকে আমরা আলসার বলি। ঠিক আছে, সেটা স্কিনে হতে পারে, মুখে বা শরীরে অন্য জায়গায় ভেতরের দিকে কোনো মিউকাস মেমব্রেনে হতে পারে, দ্যাট ব্রিচ ইজ কল্ড আলসার। ঠিক আছে, তো এবার পায়ে যেটা হচ্ছে, পায়েও একই জিনিস, ধরুন একটা গ্লাস দিয়ে কেটে গেল, তখন তো স্কিন ব্রেকডাউন হলো, তো স্কিন ব্রেকডাউন হলে তাকেই আমরা আলসার বলি। আর সেই আলসার যদি এমন একটা পেশেন্টের হয় যার অলরেডি ডায়াবেটিস আছে অ্যান্ড স্পেশালি আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তাহলে কিন্তু সেই আলসার দিয়ে ইনফেকশনের এন্ট্রি হয়। সেই ইনফেকশনের এন্ট্রি হলে কিন্তু সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একদিকে কম্প্রোমাইজড ভাস্কুলার সিস্টেম রয়েছে, একদিকে ইনফেকশন, দুটো মিলে আলটিমেটলি ওখানকার ব্লাড সাপ্লাইগুলো, কারণ যখনই আপনার ইনফেকশন হচ্ছে তখন ওখানে এডিমা তৈরি হচ্ছে, এডিমা তৈরি হলে ব্লাড সাপ্লাইকে আরও কম্প্রেস করে দিচ্ছে, তার ফলে আরও ব্লাড সাপ্লাইটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে গেলে গ্যাংগ্রিন তৈরি হচ্ছে। গ্যাংগ্রিন হচ্ছে মানে টিস্যুগুলো ডেড হয়ে যাচ্ছে। ডেড হয়ে যাওয়ার পরে তো ডেড টিস্যুটাকে তো আবার মানে ঠিক করা যায় না, ডেড টিস্যুকে তো বাদই দিতে হয়, কারণ ডেড টিস্যু যদি পড়ে থাকে সে পৌঁছলে ইনফেকশনটা আরও স্প্রেড করবে, আর আস্তে আস্তে আপনার অ্যাম্পুটেশনটা আরও উপর লেভেলে অ্যাম্পুটেশন করতে হবে। তো সেই জন্যে আলসার যখনই হচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্টে, তখন কিন্তু খুব সিরিয়াসলি তাকে হ্যান্ডেল করা উচিত। একটা বিষয়ে, একটি মানুষের হয়তো দেখা গেল ফুটে একটা আলসার হয়েছে, তিনি কোনো সময় মেজারই করেননি যে তার অ্যাকচুয়ালি তিনি ডায়াবেটিক কিনা, কারণ আমাদের দেশে এত পপুলেশন রয়েছে, একটা বড় সংখ্যার মানুষ কিন্তু একটা প্রি ডায়াবেটিক ফেজে আক্রান্ত বলা হয়, তারা জানেই না, কখনো মাপানি যে তাদের অ্যাকচুয়ালি তারা ডায়াবেটিক কিনা, দেখা গেল আলসার হয়ে গেছে, এবং তিনি হয়তো অনেকটাই অ্যাডভান্স স্টেজ, কিন্তু তিনি হয়তো অতটা গা করেননি, বুঝতে পারেননি। দিস ইজ আনফরচুনেট। আনফরচুনেটলি জানে না, সেটা একটা আনফরচুনেট ব্যাপার যে তখনই ধরা পড়লো। কি কি সিমটম থাকবে আলাদা করে? সিমটমস প্রথমে ধরুন একটা ফুটে যখন আলসারসগুলোকে আমরা গ্রেড করি, প্রথমে যখন হয় তখন একটু ওই জায়গাটা লাল হলো,
হ্যাঁ ফুলে গেল, একটু লাল হলো। সেকেন্ড স্টেজ যখন একটা, তখন সেকেন্ড স্টেজে আলসারটা হলো। থার্ড স্টেজে যখন হয় তখন কিন্তু ওটা আস্তে আস্তে মাসল ডিপ হয়ে গেল। ফোর্থ স্টেজে যখন গেল তখন একটা বোনসকে ইনভলভ করলো, অস্টিওমালাইটিস হলো। তারপর লাস্টে ফিফথ স্টেজে গেলে তখন কিন্তু একটা গ্রস একটা গ্যাংগ্রিনাস চেঞ্জেস হলো। তো সেইভাবে ডিফারেন্ট স্টেজেসগুলো আছে, সেই স্টেজ অনুযায়ী তার চিকিৎসাটা করা হয়। প্রথমে যদি একটা একদম আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে ফার্স্ট থিং ইজ কন্ট্রোল দি ডায়াবেটিস। কিন্তু যদি একটা ইনফেক্টেড সিচুয়েশন যদি থাকে তাহলে সুগার কন্ট্রোল হতে চায় না। ইউ উইল হ্যাভ টু স্ট্রাইক অ্যাট বোথ দি সাইডস। সুগারকে কন্ট্রোলও করবেন, ইনফেকশনটাকেও কন্ট্রোল করবেন। ইনফেকশন আর সুগার দুটোকে কন্ট্রোল করলে তখন জিনিসটা কন্ট্রোলে আসে। আর তারপর যদি আলসার যদি হয়ে যায় সরি, তখন কিন্তু তাকে রেগুলার ড্রেসিং করতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার করে রেখে ড্রেসিং করে সাইমালটেনিয়াসলি অ্যান্টিবায়োটিক্সগুলো দিয়ে আর সুগার কন্ট্রোল করে, এই যে টোটাল হোলিস্টিক ব্যাপারটা করতে হয়। আর তারপরের স্টেজে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার সার্জিক্যাল ম্যানুভার করতে হয়, যে ইনফেকশন আছে, অ্যাবসেস আছে, সেটাকে ড্রেন করতে হয়, যেটুকু ডেড টিস্যু আছে সেগুলোকে রিমুভ করতে হয়। অস্টিওমালাইটিস যদি ডেভেলপ করে গিয়ে থাকে তাহলে বোনসটাকে রিমুভ করতে হতে পারে। আর তার বিয়ন্ড যদি হয় তাহলে তো অ্যাম্পুটেশনে যেতেই হয়। এইগুলো হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ ট্রিটমেন্ট। আর এটাতে যেটা হচ্ছে, ইট ইজ নট দ্যাট শুধু সার্জন তাকে ট্রিট করতে পারবে, ইটস আ টিম ওয়ার্ক। এখানে আমার একটা ফিজিশিয়ানও লাগবে, ডায়াবেটোলজিস্ট ফিজিশিয়ানও লাগবে, একটা পোডোলজিস্টও লাগবে, একজন সার্জনও লাগবে, যে তারপরে তার জুতোগুলো স্পেশালাইজ জুতো তৈরি করতে হয়, যাতে ওখানে যে প্রেশারটা পড়ছে, যেখানে আলসার সেখানে প্রেশারটা না পড়ে। তো সেই হিসেবে স্পেশালাইজ শুজ তৈরি করতে হয়। তো সেই জন্য পোডোলজিস্টেরও একটা রোল আছে। তো সেই জন্য ইটস এ টিম ওয়ার্ক। ডায়াবেটিক ফুড কিন্তু একটা ডাক্তারের পক্ষে ট্রিট করা সম্ভব নয়। আনলেস ইউ হ্যাভ আ ফুল টিম, ইউ ক্যানট স্যালভেজ দি লিম্ব। কারণ লিম্ব বাদ দিয়ে দেওয়া খুব সোজা ব্যাপার, ওই লিম্ব স্যালভেজ করাটাই হচ্ছে আসল ব্যাপার। স্যালভেজ করতে গেলে কিন্তু টিম ওয়ার্ক দরকার। এই যে জিনিস আমরা বলি, যেমন ডায়াবেটিক ফুড আলসার নিয়ে আমরা যখন কথা বলছি, সেক্ষেত্রেও ডক্টর কমন সাইট বলে তো থাকে, যে বেসিক্যালি এই জায়গাটাই দেখা যায়। কমন সাইট তো যেটা হচ্ছে বললাম না প্রথমেই, ইটস আ প্রেসার বিয়ারিং এরিয়াস। যেমন পায়ে যদি আপনি ধরেন তাহলে পায়ের যে ডগাগুলো আছে, আঙুলগুলো ডগাগুলো, সেখানে প্রেসারটা চাপটা পড়ে, হিলে চাপটা পড়ে। তো এইগুলো হচ্ছে কমন সাইটস। আর তারপরে নখখুনি, হাজা এগুলো যদি হয় তাহলে কিন্তু এক একটা আঙুলেও টোসগুলোতেও ইনভলভমেন্ট হতে পারে। তো সেই জন্যে টোসগুলো হচ্ছে কমন সাইট। আর যেগুলো প্রেসার পড়ে, যেখানে আমরা হাঁটতে গেলে যে জায়গাগুলোতে প্রেসার পড়ে, সেই জায়গাগুলো হচ্ছে কমন সাইটস ফর আলসারেশন। সেই জন্যে অফলোডিং দি প্রেসার ইজ অলসো ইম্পর্টেন্ট। যে প্রেসারটাকে আপনি ধরুন একটা জায়গাতে, ধরুন এই জায়গাতে আপনার প্রেসার পড়ছে, আপনি কি করবেন, ড্রেসিংটা এদিকে দিলেন যাতে এই জায়গাগুলো উঠে গেল, এইদিকে প্রেসার পড়লো, এদিকে প্রেসার পড়লো, এই জায়গাটা অফলোড হয়ে গেল। তার উপরে নিচে আপনি ড্রেসিং দিয়ে তাকে মোটা করে দিলেন, এই জায়গাটা অফলোড হয়ে গেল। জুতো যদি তৈরি করা হয়, এই জায়গাতে জুতোর সোলটা একটু কেটে দিলেন যাতে এই জায়গাটা ডাইরেক্টলি প্রেসার না পড়ে। তো সেই জন্য এগুলো স্পেশালাইজ শুজ ফুটওয়্যারগুলো তৈরি করতে হয় যাতে অফলোডিং দি প্রেসার ইজ পসিবল। যদি আপনি অফলোডিং যদি না করেন, ওখানে যদি কনস্ট্যান্টলি প্রেসার যদি পড়তে থাকে, কোনোদিন হিল করবে না। তো সেই জন্য অফলোডিং দি প্রেসার ইজ ওয়ান অফ দি কম্পোনেন্ট অফ ট্রিটমেন্ট। আমরা বেসিক্যালি বলে থাকি ডায়াবেটিক ফুড আলসার যখন, এখানেও নিশ্চয়ই ডায়েটের একটা বড় ভূমিকা থাকে। অফকোর্স, যেহেতু সুগার কন্ট্রোল তো ইম্পর্টেন্ট। সুগার কন্ট্রোল মানে তো ডায়াবেটিস, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ আর টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ কন্ট্রোলিং দি ব্লাড সুগার। ওষুধ তো তারপরে আসে। আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন যদি না করতে পারেন, আপনি যদি ডায়েটারি কন্ট্রোল না করতে পারেন, আপনি যদি ডিসিপ্লিন লাইফ না লিড করতে পারেন, আপনি যদি এক্সারসাইজগুলো যদি না করেন, তাহলে কিন্তু যতই ওষুধ খান কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা হবে না। সো দিস ইজ আ টোটাল প্ল্যান। সেখানে ডায়েট ইজ ইনভলভ, এক্সারসাইজ ইজ ইনভলভ, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ইনভলভ অ্যান্ড মেডিসিনস আর ইনভলভ। সব কিছু একসঙ্গে থাকলে তখন কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয়। আপনি আইসোলেটেড ডায়াবেটিস কন্ট্রোল কিন্তু করতে পারবেন না। এবং ডায়াবেটিসটাকে বেশিরভাগই বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন একটা ডিজিজ। শুধুমাত্র এই ডায়েট এবং লাইফস্টাইলটাকে কন্ট্রোল করে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোল করা সম্ভব। অথচ দেখুন ডক্টর, বর্তমান সময় দাঁড়িয়ে
যে ছবিটা আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত, এবং এক্ষেত্রে কোনো বয়সেরও ব্যাপার নেই। এর কারণটা কি যে এত পরিমাণে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে আজকের সময় দাঁড়িয়ে? ভয়ঙ্কর, জানেন মানুষের এফেক্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে, অথচ তবুও যেন কোথাও তাদের একটা মানে বলা যায় লাগাম ছাড়া একটা জীবনযাপন চলছেই। একটা তো ধরুন আছেই জেনেটিক ব্যাপার, সেটা আপনার কন্ট্রোলে নেই, ইউ কান্ট চেঞ্জ ইট, কিন্তু দেয়ার আর সার্টেন মডিফাইবল ফ্যাক্টরস যেটা আপনার কন্ট্রোলে আছে, ইউ ক্যান চেঞ্জ দোজ থিংস। নন মডিফাইবল ফ্যাক্টরসগুলো তো আপনি কিছু করতে পারবেন না, আপনার ইট ইজ বিয়ন্ড ইউর ক্যাপাসিটি, ঠিক না? আপনি জিন্স পেয়েছেন, জিন্স তো আর পাল্টাতে পারবেন না। তো সেই জন্য বাবার মা দুজনের যে ডায়াবেটিস ছিল, আপনি ডায়াবেটিস পেলেন, আপনার কিছু করার নেই। কিন্তু বাকি যে জিনিসগুলো আপনার হাতে আছে সেগুলো অ্যাটলিস্ট করুন। যেমন আপনি লাইফস্টাইলে প্রথম জিনিস আপনার রেগুলার এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল, অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড অ্যাজ সাজেস্টেড বাই দি ডক্টরস আপনি কিন্তু মেডিসিনসগুলো নেবেন। এগুলো যদি আপনি করেন, আপনার বডি ওয়েটটাকে কন্ট্রোলে যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস নিয়ে, আই নো পেশেন্টস যে 50 বছর ডায়াবেটিস নিয়ে নিজের ব্লাড সুগারে কোনোদিন 140-এর উপরে উঠতে দেয়নি। মানে সে ইনসুলিন নিত, 40 বছর ইনসুলিন নিয়েছে, কিন্তু তার ব্লাড সুগার কোনোদিন 140-এর উপরে ওঠেনি। তার কারণ হচ্ছে ইউ আর সো ডিসিপ্লিনড, যে খাওয়া দাওয়া লাইফস্টাইলের ব্যাপারে এত ডিসিপ্লিন ছিলেন যে 50 বছর ডায়াবেটিস নিয়ে হি সার্ভাইভড অ্যান্ড আলটিমেটলি অফকোর্স হি হ্যাজ পাসড অ্যাওয়ে। কিন্তু 50 বছর আমি দেখেছি সেই লোকটা ডায়াবেটিস নিয়ে, তার মধ্যে 40 বছর ইনসুলিন নিয়ে তিনি সার্ভাইভ করলেন। তো এইরকম এক্সাম্পলস আছে যে ইফ ইউ আর ডিসিপ্লিন, ইফ ইউ আর মেনটেনিং ইউর গুড লাইফস্টাইল, ইফ ইউ হ্যাভ আ কন্ট্রোল ওভার ইউর ডায়েট, তাহলে কিন্তু ডায়াবেটিস ইজ নট আ ডিজিজ, ডায়াবেটিস জাস্ট এ কন্ডিশন। আজকে সত্যি তাই, আজকের সময় দাঁড়িয়ে যারা ওই পারে আজকে আমাদের এই হেলথলাইন প্রোগ্রামটি দেখছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় মেসেজ যে শুধুমাত্র দেখুন ডক্টরের কথায় যেটা উঠে এলো, ইনসুলিন নিচ্ছেন দীর্ঘ বছর, এতগুলো বছর তিনি শুধুমাত্র নিজেকে সমস্ত দিক থেকে কন্ট্রোল করে এবং ডক্টরের সাজেশন মেনে ইনসুলিন নিচ্ছেন, তারা কিন্তু সুস্থ আছেন, ডায়াবেটিস তাদের কন্ট্রোলে আছে। এ কারণেই কথাটা বলা, বহু মানুষ রয়েছেন তাদের মধ্যে একটা মিথ আছে, ইনসুলিন না বাবা, ইনসুলিন নেওয়া যাবে না, এবং ইনসুলিন একবার স্টার্ট করলে কন্টিনিউ নিতেই হবে। নিজেদের মতো করে অনেকে ডক্টর ডোজটা আবার বাড়িয়ে দেন, কমিয়ে দেন। ঠিক আছে, যদি একটা শিক্ষিত পেশেন্ট যদি থাকে যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাহলে কিন্তু সে ডোজ নিজে অ্যাডজাস্ট করতে পারে, সেটা কিন্তু অসুবিধা কিছু নেই। আজকে একটু বেশি খাওয়া হয়ে গেল, আমি ডোজটা 2 ইউনিট বাড়িয়ে দিলাম। আজকে একটু এক্সারসাইজে যেতে পারিনি, 2 ইউনিট বাড়িয়ে দিলাম। এক্সারসাইজ একটু বেশি করলাম, 2 ইঞ্চি কমিয়ে দিলাম। এইগুলো কিন্তু উই ট্রাস্ট দি পেশেন্টস, যাদেরকে আমরা ভরসা করতে পারি, তাদেরকে কিন্তু আমরা এই লিবার্টিটা দিই যে তুমি কমাতে বাড়াতে পারো, তাতে অসুবিধা কিছু নেই। ডক্টর, এমন অনেক পেশেন্টকে দেখেছি, জানা আছে, কারণ ডায়াবেটিসটা এখন ভীষণভাবে ছড়িয়ে গেছে, ডায়াবেটিক ফুড আলসারটাও কিন্তু বহু মানুষের হয়েছে। দেখা গেছে যে অ্যাম্পুটেশন হলো, আলসারের পরে অ্যাম্পুটেশন হলো, তারপর আবার দেখা যাচ্ছে আবার আলসার হচ্ছে, আবার অ্যাম্পুটেশনের প্রয়োজন, এমনি করে কিছু কিছু পেশেন্ট রয়েছে। এটা কেন হচ্ছে? না, তার কারণ হচ্ছে, আমি তো বললাম তো, ভাস্কুলার কজগুলো রয়েছে। ব্লাড ভেসেলস, ধরুন ন্যারোয়েস্ট ব্লাড ভেসেলটা ব্লক হলো, তার জন্য আমি একটা আঙুলটা বাদ দিলাম। তারপরে তার উপরে ব্লাড ভেসেলটা ব্লক হলো, তখন আমি মিড টার্সাল লেভেলে বাদ দিলাম। তার মানে সেটা কি তখন কন্ট্রোলে নেই? তারপরে সে যদি কন্ট্রোল না করে, তাহলে তো আস্তে আস্তে রোগটা উপরে উঠবে। তখন তারপরে মিড টার্সাল লেভেলে অ্যাম্পুটেশন হলো, তারপরে অ্যাবাভ অ্যাঙ্কেল অ্যাম্পুটেশন হলো, তারপরে বিলো নি অ্যাম্পুটেশন হলো, অ্যাবাভ নি অ্যাম্পুটেশন, এগুলো হতে পারে। ইফ দি পেশেন্ট ইজ নট কেয়ারফুল এনাফ, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু হায়ার অ্যাম্পুটেশন হতে থাকতে পারে। মানে এটা কিন্তু খুব আনকমন নয়। আই হ্যাভ সিন পেশেন্টস যাদের মাল্টিপল অ্যাম্পুটেশনসগুলো হয়েছে, মানে সেগুলো কিন্তু কিছুতেই কথা শুনবে না, বাড়ির লোক যখনই থাকবে না, নিচে গিয়ে জিলিপি খাবে, এইসবগুলো আই হ্যাভ সিন পেশেন্টস, যে লোকটা লুকিয়ে লুকিয়ে জিলিপি খায়। তার মানে তো কন্ট্রোল করেনি, সে কারণেই আবার অ্যাম্পুটেশনের প্রয়োজন হলো একবারের পর। সুতরাং কন্ট্রোল করলে কিন্তু মানুষ ভালো থাকতে পারেন, আর অবশ্যই ডক্টরের পরামর্শ মেনে। একজন অভিজ্ঞ চিকিৎসক যার আন্ডারে রয়েছেন, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন ওপারে, প্রত্যেকটা মুহূর্তে তাদের ক্ষেত্রে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, সেগুলো মেনে চললে নিশ্চয়ই ভালো থাকতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো একেবারে ভয় তৈরি করার জন্য নয়, বরং একটা গাইডলাইন,
যে এইটা করলে এটা হতে পারে এবং আপনি এই স্টেজ থেকে সেরে উঠতে পারেন, পুরো বিষয়টাকে নিয়ে আলোচনার একটা মাধ্যম হচ্ছে আমাদের এই হেলথ লাইন। একটু নিয়ম মেনে চলতেই হয়, কারণ একটা ডায়াবেটিস যেখানে এত কমপ্লিকেশন ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রে আপনার কন্ট্রোলে যতটুকু যা আছে সেইটুকু তো নিজেকে কন্ট্রোল করাই উচিত, আপনার নিজের ভালোর জন্য বা আপনাদের নিজেদের ভালোর জন্য। আমাদের প্রত্যেককেই বোধহয় এই ডায়াবেটিসটা নিয়ে সচেতন থাকা উচিত। ডক্টর, যদি বলি ট্রিটমেন্টের কথা, ট্রিটমেন্ট কি কি আছে এবং প্রিভেনশন এটাই যে যেমন আপনি আপনার শরীরে ফেস বা বাকি সারা শরীরে যত্ন নিচ্ছেন, সেই দয়া করে পায়েরও সেইভাবে যত্ন নেবেন। পাটাকে ইগনোর করবেন না, যে পায়ের দিকে কেউ তাকাচ্ছে না বলে পায়ের দিকে আপনিও তাকালেন না, সেটা কিন্তু উচিত নয়। আর বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তারা যেন কোথাও খালি পায়ে না হাঁটেন, সেটা খেয়াল রাখবেন। বিশেষ করে মাঠে ঘাটে তো অবশ্যই খালি পায়ে হাঁটবেন না। আর তাছাড়া যেটা রয়েছে, পাটাকে রোজ ভালো করে পরিষ্কার করে রাখবেন, যাতে পায়ের আঙ্গুলগুলোর মাঝখানে কিন্তু হাজা বা কোনো ইনফেকশন যেন না হয়, কারণ দোজ আর দি এরিয়াস যেখানে কিন্তু ইনফেকশনটা কিন্তু জমে, আর সেখানে কিন্তু ক্র্যাকস ফিসার্স তৈরি হয় যেখান থেকে ইনফেকশন এন্ট্রি করে। আর নখগুলোর ব্যাপারেও কিন্তু খুব ক্লিন রাখবেন, কারণ নখগুলো থেকেও ইনফেকশনটা ভেতরে ঢুকতে পারে। আর বিশেষ করে যদি কোনো রকম কোনো ইনজুরি পাংচার এগুলো যদি হয়, যে কোনো কাঁটা ফুটে গেল বা কোনো পিরেক ফুটে গেল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক কাভারেজ এগুলো কিন্তু নেবেন। শুধু ফরেন বডিটা বার করে দেওয়া যথেষ্ট নয়, তারপরে কিন্তু রেসিডুয়াল ইনফেকশন যেটা থাকে সেটা কন্ট্রোল করাটাও ইম্পর্টেন্ট। আর তাছাড়া যেটা রয়েছে যে ডায়াবেটিস কন্ট্রোল করা মেডিসিনস যেগুলো আছে সেগুলো সময় মতো নেবেন, ডায়েট ঠিকঠাক রাখবেন, আর রেগুলার এক্সারসাইজ করবেন, তাহলে দেখবেন কিন্তু আপনি ডায়াবেটিক ফুড থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর ডক্টর, ট্রিটমেন্ট যদি বলি, সেক্ষেত্রে শুধুমাত্র মানে মেডিসিনাল ট্রিটমেন্টের পাশাপাশি ডায়েট এবং প্রয়োজনে আর কি কি থাকতে পারে? এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, অ্যান্ড কিপ দি ফুড ক্লিন, ড্রাই। একদম। আর এই প্রসঙ্গে আরো একটা বিষয় কিন্তু উঠে এলো, যাদের পরিবারে কেউ ময়েশ্চারাইজ করে রাখবেন, স্কিন একদম ড্রাই হতে দেবেন না, কারণ ড্রাই স্কিনে কিন্তু ক্র্যাকস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা। আর ডক্টর, যাদের পরিবারে তার বাবা মা কেউ হয়তো ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে বোধহয়, কারণ যেহেতু একটা জেনেটিক ফ্যাক্টর কম্পোনেন্ট আছে এখানে। সত্যি তাই। দেখুন, প্রত্যেকটা মুহূর্ত আমরা যাতে নিজেদেরকে সুস্থ রাখতে পারি, যে জিনিসগুলো আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারি, সেই ব্যাপারে একটু সচেতন থাকি, কারণ সুস্থ এবং সুন্দর জীবন আমাদের জীবনের মোটো হওয়া খুব প্রয়োজন। আমরা প্রত্যেককেই বলি যে সত্যি তাই, আপনারা এবং আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকে সুস্থ তো থাকতে চাই, কিন্তু কিছু নিয়মাবলী সেক্ষেত্রে আমরা চাই না ফলো করতে খুব একটা। জীবন তো একটাই, নিজেদের মতো করে বাঁচবো, কিন্তু সুস্থভাবে বাঁচবো। আর সুস্থভাবে বাঁচতে চাইলে অবশ্যই যদি কোনো সমস্যা হয়, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। আজকের মতো সময়টা একদম হাতে নেই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।